ওকে, রেকর্ড অপশনে দেওয়া হয়েছে, এখন থেকে সবকিছু রেকর্ড হবে আর কি আমাদের, ঠিক আছে? জি স্যার। দেখো নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, এটা সম্পর্কে মোটামুটি তোমরা এগুলো পড়ছো, পড়ে নিছো এর আগের ভিডিও থেকেই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো। এখন যেটা প্রবলেম হচ্ছে ইনিশিয়েশন অফ নিউক্লিয়ার রিঅ্যাকশন। ওকে, আচ্ছা, এই আমরা এসে করছি ইনিশিয়েশন অফ নিউক্লিয়ার রিঅ্যাকশন। এইখানে বলা হচ্ছে যে টু স্টার্ট নিউক্লিয়ার রিঅ্যাকশন, নিউক্লিয়ার রিঅ্যাকশন স্টার্ট করতে আসলে আমরা তিন প্রকারের নিউক্লিয়ার রিঅ্যাকশন স্টার্ট করা যায়। প্রথমটা হচ্ছে বাই অ্যাক্সিলারেটিং নিউক্লিয়াই, সেকেন্ড ওয়ান বাই ইনক্রিজিং টেম্পারেচার, and the third one is bombarding by neutron. কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই তো সৌরভ আইসা পড়ছে, সৌরভ আসছে, একটু পার্টিসিপেন্টদের দেখানি অবস্থা। সৌরভ কি শুনতে পাচ্ছ আমাদের? স্যার অডিও কানেক্টেড হয়ে গেছে, স্যার আসছে। আচ্ছা, ঠিক আছে। ভালো আছো সৌরভ রে? বলতাছি কি অবস্থা, ভালো আছো? কথা শুনতেছে না স্যার, ওর অডিও কানেক্ট করতেছে। আচ্ছা আচ্ছা স্যার ওর স্যার অডিও জুম অ্যাপটা ডাউনলোড করে নিলে ইজি হয় স্যার, জুম অ্যাপটা ইনস্টল করে নিলে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু সহজ, জুমে কিন্তু মানে খুব একটা ডিফিকাল্ট না, বুঝছো? সহজ, ওই স্যার নেটওয়ার্কটা ধরতে কি একটু কঠিন লাগে। সৌরভের রেকর্ডিংটা আনমিউট করো, অডিওটা মিউটটা আনমিউট করে দাও। কথা শোনা যায় ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। আরে আমারে মিউট করে রাখছিল স্যার, বুঝলাম না স্যার। তুমি তো তোমার এখান থেকে আনমিউট করতে পারতা। না স্যার, আমি বুঝতে পারি না স্যার, আধুনিক হইতে পারি না তো স্যার। না, কি বলো স্যার ভালো আছেন তোমরা, স্যার? ইয়াং আপনি জেনারেশন? কতদিন পর দেখলাম স্যার। হ্যাঁ, আর আসি ভালো, বাসার মধ্যে বন্দি, বুঝো না, ভালো আর জি থাকা, স্যার, এই হচ্ছে ব্যাপার। আমিও স্যার প্রায় 2 মাস ধরে একটু বাসা থেকে বের হতে পারিনি স্যার। আচ্ছা, এখন আমাদের রেকর্ডিং হচ্ছে, তো আমরা ডিরেক্টলি আমরা চলে যাই আমাদের পড়াশোনায়, ঠিক আছে? তা তানজিল যেটা বলছে নিউক্লিয়ার রিঅ্যাকশনের থেকে কিভাবে আমরা নিউক্লিয়ার রিঅ্যাকশন স্টার্ট করতে পারি, সেটা নিয়ে ওর একটু কনফিউশন আছে। এটা স্যার তিন ভাবে একটা করা যায়। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, এটা শেষ করে স্যার, নেই তারপরে নাকি? না না স্যার, ওই যে না না একটা স্যার, ওই যে পরীক্ষা নিয়ে একটা কোশ্চেন স্যার, ওই যে আপনারা মিটিং যে করলেন স্যার, হ্যাঁ, যে পরীক্ষার ব্যাপারগুলি কিভাবে... এখন না, এটা পরে। এখন তো তোমার বললাম যে এটা রেকর্ডিং হচ্ছে, আমরা এটা করব এখন। এই তোমাদের পড়া যেগুলো আছে, পড়াশোনাগুলি আগে পড়ো, ঠিক আছে? পরীক্ষার ব্যাপার পরে আলোচনা করব, কিভাবে পরীক্ষা নিব। ঠিক আছে। আচ্ছা দেখো, বাই অ্যাক্সিলারেটিং নিউক্লিয়াই, এইখানে বলা হচ্ছে যে এটা কি, নিউক্লিয়াই মানে আমাদের নিউক্লিয়াসটাকে অ্যাক্সিলারেট করতে হবে। নিউক্লিয়াস অফ প্যান, নিউক্লিয়াস বলতে নিউক্লিয়াস বোঝাচ্ছে। একটা অ্যাটমের মধ্যে তোমরা জানো মাঝখানে থাকে কি নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ভিতরে থাকে কি নিউট্রন আর প্রোটন, আর তার চতুর্দিকে থাকে ইলেকট্রন। তা এটা বলা হচ্ছে যে নিউক্লিয়াসকে অ্যাক্সিলারেট করা হবে of an element and accelerate by means of an accelerator, and those highly accelerated nuclei are bombarded on target nuclei. This method has no practical importance. এটা অ্যাকচুয়ালি করা হচ্ছে তোমার এই একটা নিউক্লিয়ার অ্যাক্সিলারেট করার জন্য দুইটা দেশ, সুইডেন এবং সুইজারল্যান্ডের মাঝখানে একটা টানেল আছে, যেটা প্র্যাকটিক্যালি করা হয় দুইটা নিউক্লিয়াকে হাই স্পিড, অলমোস্ট যেটা বলা হয় 99.9% অফ মানে লাইট ভেলোসিটি, ঠিক আছে? লাইটের ভেলোসিটির প্রায় 99.9% ভেলোসিটিতে নিয়ে যাওয়া হয়, নিয়ে যেয়ে তারপরে দুইটা নিউক্লিয়াকে সংঘর্ষ ঘটানো হয়। সেইভাবে আমরা নিউক্লিয়ার রিঅ্যাকশন ঘটাইতে পারি। মানে বুঝতেছো, অনেক হাই স্পিডে তোমার দুইটা নিউক্লিয়াকে সংঘর্ষ ঘটাইতে হবে, এইভাবে আমরা নিউক্লিয়ার রিঅ্যাকশন ঘটাইতে পারি। দিস ইজ দ্য ফার্স্ট মেথড। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার, কথা আমার নেটওয়ার্ক প্রবলেম হলো স্যার, কেটে গেছে। আচ্ছা, তুমি মানে দুইটা নিউক্লিয়াকে অনেক হাই স্পিডে যদি আমরা দুইটা নিউক্লিয়ার মধ্যে বোম্বার্ডিং বাই নিউট্রন, যদি আরেকবার স্যার একটু বলতে।
ওইটাতে যাই নাই এখনো, প্রথমটাতেই আছি, ঠিক আছে। দুইটা নিউক্লিকে যদি আমরা হাই স্পিডে সংঘর্ষ ঘটাইতে পারি তাহলে এর মধ্যে নিউক্লিয়ার রিঅ্যাকশন ঘটবে। এটা প্রথমটা বলা হচ্ছে বাই এক্সিলারেটিং নিউক্লি, কিন্তু এটার প্র্যাকটিক্যালি কোনো ইম্পর্টেন্স নাই। এটা একেবারে তোমার একটা মাত্র আমাদের এই নিউক্লিয়ার এই রিঅ্যাকশন ঘটানোর জন্য একটা মাত্র টানেল আছে, যেটা দুইটা দেশের মধ্যে। এটা অনেক হাইলি এক্সপেন্সিভ। এটা করা হয় মূলত এটা করে দেখা ল্যাবরেটরি ওয়ার্কের জন্য এটা করা হয় মেইনলি। এটা করে দেখা হয়। আমার ফেসবুকে কয়েকদিন আগে একটা পোস্ট দিছি, ওইটার মধ্যে এই জিনিসটা সম্পর্কেই বলা হয়েছে, ঠিক আছে। তো বাংলাতেই দেওয়া আছে, এই প্রথম জিনিসটা সম্পর্কেই বলা আছে। তারপরে যেটা বাই ইনক্রিজিং টেম্পারেচার ইনক্রিজ করে আমরা এটা করতে পারি। ইনক্রিজিং টেম্পারেচার to a very high temperature, millions of degrees Celsius. কথা বোঝা গেছে? millions of degrees Celsius মানে টেম্পারেচার অনেক হাই। Then the motion of the particle is sufficient to overcome repulsive force. এত যে সময় এটাকে উত্তপ্ত করে ফেলবো তখন নিউক্লিয়াসগুলি মানে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসগুলিও তো পজিটিভ চার্জ বহন করে, যেহেতু ওর মধ্যে প্রোটন আছে। এই পজিটিভ চার্জ বহন করার জন্য আমরা একটা নিউক্লিয়াসকে আরেকটা নিউক্লিয়াসের সাথে কলিশন ঘটাইতে পারি না, কারণ তাদের মধ্যে যেহেতু সেম চার্জ একটা আরেকটাকে অপোজ করে, রিপালস করে, ঠিক আছে। সেম চার্জ, দুইটাই ধনাত্মক চার্জ, যার কারণে দুইটা ধনাত্মক চার্জকে যখন আমরা সংঘর্ষ ঘটাইতে যাই এটা কি করে, রিপালস করে। তা কিন্তু স্পিড যদি অনেক বেড়ে যায়, যদি আমরা টেম্পারেচার মিলিয়নস অফ ডিগ্রি সেলসিয়াস করি, তখন অ্যাটমের মানে পরমাণুগুলোর গতি অনেক বেড়ে যায়। গতি অনেক বেড়ে গেলে তখন কি হয়, তখন দেখা যায় যে এত গতির কারণে তখন আর রিপালসিভ ফোর্সটা কাজ করে না, তখন তারা সংঘর্ষ ঘটে তাদের মধ্যে। কিন্তু এই টাইপের রিঅ্যাকশন অ্যাকচুয়ালি ঘটে হচ্ছে সানের মধ্যে, সূর্যের মধ্যে, ঠিক আছে। এটা বলা হচ্ছে দিস টাইপ অফ রিঅ্যাকশন টেকস প্লেস ইন দ্য সেন্টার অফ সান, সূর্যের মধ্যে, অ্যান্ড ইজ লিমিটেড টু লাইট নিউক্লিয়াস সাচ এস হাইড্রোজেন। কথা বোঝা গেছে? এটা হচ্ছে অল্প ভরের যে নিউক্লিয়াসগুলি আছে, নিউক্লিগুলি আছে, অ্যাটমগুলি আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা করতে পারি। যেমন হাইড্রোজেন, সূর্যের মধ্যে যেটা ঘটে, দুইটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে নিউক্লিয়ার রিঅ্যাকশন ঘটে হিলিয়াম উৎপাদন হয়, হিলিয়াম তৈরি হয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এন্ড দ্য থার্ড ওয়ান, এইটাই মূলত আমাদের করা হয় এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে, এই কাজটাই করা হয়, বোম্বার্ডিং বাই নিউট্রন। Bombarding by neutron, this method is used in fission reaction where neutrons are used for bombarding nucleus. তার মানে এই মেথডটা আমাদের ফিশন রিঅ্যাকশনে ঘটানো হয়। যেটা কি হয়, আমরা নিউট্রনকে দিয়ে নিউক্লিয়াসে আঘাত করি। নিউট্রনকে দিয়ে, নিউট্রন বুঝতেছো তো? নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন। আমরা একটা নিউট্রন আলাদা করে নিয়ে এসে সেই নিউট্রনকে দিয়ে আমরা নিউক্লিয়াসে আঘাত ঘটাই। একটা না, অ্যাকচুয়ালি কোটি কোটি নিউট্রন আঘাত করে এট এ টাইম, ঠিক আছে। এই নিউট্রনকে দিয়ে আমরা নিউক্লিয়াসের মধ্যে আঘাত করাই। এতে সুবিধা কি? কারণ হচ্ছে দেখো, আমাদের পরমাণুর মধ্যে উপরিভাগে থাকে ইলেকট্রন। ইলেকট্রন কি? নেগেটিভ চার্জ। আর ভিতরে থাকে প্রোটন। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ। এখন যদি নিউট্রন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আসলে আঘাত করা সম্ভব হইতো না, কারণ নিউট্রনটাই হচ্ছে নিউট্রাল, যেটার কোনো চার্জ নাই। কথা বুঝতে পারছো? তখন বিজ্ঞানীরা চিন্তা করে বের করলো যে তার মানে আমরা নিউট্রন দিয়ে আঘাত করাইতে পারি। নিউট্রন দিয়ে যদি আঘাত করাই তাইলে সে ইলেকট্রনের মেঘটাকে অতি সহজে ভেদ করতে পারবে, তার দিকের কোনো পরিবর্তন হবে না। কথা বোঝা যাইতেছে? কারণ হচ্ছে সে তো কোনো রিপালসও করবে না, অ্যাট্রাক্টও করবে না, কারণ তার কোনো চার্জই নাই নিউট্রনের। কথা বুঝতেছো? নিউট্রনের নিজস্ব কোনো চার্জই নাই, সে রিপালসিভ ফোর্সও অনুভব করবে না এবং কাউ অ্যাট্রাক্টও তারে করবে না, যার কারণে তার ডিরেকশনের কোনো পরিবর্তন হবে না। সে ডিরেক্টলি গিয়ে যে নিউক্লিয়াসে আঘাত হানতে পারবে, নিউক্লিয়াসে আঘাত হানতে পারবে। এইটাই বলা হয়েছে অ্যাজ নিউট্রনস আর নিউট্রাল, নো চার্জ, দে ক্যান মেক দেয়ার ওয়ে থ্রু দ্য শেল অফ ইলেকট্রনস। মানে পরমাণুর চতুর্দিকে তো ইলেকট্রনের মেঘ থাকে, শেল থাকে।
and then throw the nucleus even at low energy, খুব অল্প এনার্জি নিয়েও একটা নিউট্রন একটা নিউক্লিয়াসকে আঘাত আনতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এরপরে আর কি তোমাদের নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন যেটা বলা হচ্ছে, ফিশন রিঅ্যাকশন, এই যে ফিশন রিঅ্যাকশনটা এখানে দেখানো হচ্ছে, নিউট্রনটা আঘাত হানতেছে ইউরেনিয়াম 235 কে, আঘাত হানার পরে এই যেটা বললাম নিউট্রন দিয়ে আঘাত করা হয় একটা পরমাণুকে, পরমাণু নিউক্লিয়াসে মূলত। ঠিক আছে, কথা বুঝছো? জি স্যার। নিউট্রন দিয়ে আঘাত করার পরে এটা আনস্টেবল হয়ে যায়। নিউট্রন যে সময় এটাকে পরিপূর্ণভাবে আঘাত হানতে সক্ষম হয় তখন সেই পরমাণুটা কি হয়, আনস্টেবল হয়ে যায়। এই যে এটা এইরকম সাইন দিয়ে বোঝানো হচ্ছে যে পরমাণুটা আনস্টেবল হয়ে গেছে। আনস্টেবল হয়ে যে সে দুই বা ততোধিক পরমাণুতে বিভক্ত হয়ে যায়। এটা যেমন একটা ক্রোমিয়াম আর বেরিয়াম, এই দুইটা পরমাণুতে বিভক্ত হয়ে গেছে এবং পাশাপাশি কি করছে, আরো নিউট্রন রিলিজ করছে, আরো 3টা নিউট্রন রিলিজ করছে। এখানে লেখা আছে 2.5 নিউট্রনস পার ফিশন। অ্যাকচুয়ালি 2.5 নিউট্রনস পার ফিশন আমাদের লাগে হচ্ছে বিক্রিয়াটা কন্টিনিউ করার জন্য। যদি এর থেকে কম নিউট্রন এভারেজে 2.5, এখন বলবো যে স্যার 2.5 একটা আরেকটার কি অর্ধেক বেরোবে, দুইটা বেরোবে, আরেকটা কি দুইটার 50% বেরোবে? না, দুইটার 50% বেরোবে না। অ্যাকচুয়ালি ঘটনাটা হয় কি, কোন বিক্রিয়ায় বেরোবে 3টা, কোনোটায় 4টা, কোনোটায় আবার বেরোবে 2টা। ঠিক আছে, এইভাবে এভারেজে গিয়ে কয়টা বেরোইতে হবে, 2.5টা কইরা, এভারেজে যাতে 2.5টা নিউট্রন বের হয়। কারণ বিক্রিয়া তো ঘটে একসাথে, অনেক লক্ষ লক্ষ কোটি কোটি বিক্রিয়া ঘটে একসাথে। তার পাশাপাশি কি রিলিজ হয়, হিট রিলিজ হয়, প্রচুর পরিমাণ হিট রিলিজ হয়। তা এইখানে হিসাব করে দেখা গেছে যে বিক্রিয়ার পূর্বে যেই ভর থাকে এবং বিক্রিয়ার পরের ভর, দুইটা ভরের মধ্যে কিছু ডিফারেন্স হয়, অল্প কিছু ডিফারেন্স হয়। সেটা মেপে দেখা গেছে যে দুইটা ভরের ক্ষেত্রে বিক্রিয়ার পূর্বের ভর এবং পরের ভরের মধ্যে একটু ডিফারেন্স আছে। ওই ডিফারেন্সটুকু কি অ্যাকচুয়ালি কি হিসাবে তাহলে যায় কোথায়? তখন এই বিজ্ঞানী আইনস্টাইন তার বিখ্যাত তত্ত্ব, ঠিক আছে, মাস কনভার্টেড ইনটু এনার্জি, ঠিক আছে, E ইকুয়াল টু mc স্কয়ার, এই তত্ত্ব দেয় যে অ্যাকচুয়ালি ওই মাসটুকু, ঠিক আছে, এনার্জিতে রূপান্তরিত হয়, হিটে রূপান্তরিত হয়। হিট ইজ ওয়ান কাইন্ড অফ এনার্জি। বুঝা গেছে? দিস ইজ কল্ড নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন। এটা তোমরা পড়বা। নিউক্লিয়ার দুই প্রকার রিঅ্যাকশন আছে, ফিশন আর ফিউশন। ফিশনটা হচ্ছে বড় একটা ভেঙে ছোট দুই বা ততোধিক পরমাণুতে পরিণত হবে। দিস ইজ কল্ড নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন। এটা দরকার নাই অত। ফিশন চেন রিঅ্যাকশন যেটা বললাম, যে এই যে দেখো এখানে লেখা আছে অন এভারেজ 2.5 নিউট্রনস আর রিলিজড ইন ইচ ফিশন রিঅ্যাকশন, হাউএভার দেয়ার ইজ এ লস অফ নিউট্রনস ডিউ টু এসকেপ, অ্যাবজর্পশন এন্ড নন ফিশন রিঅ্যাকশনস। মানে 2.5টা করে নিউট্রন বেরোইতেই হবে প্রত্যেকটা ফিশন রিঅ্যাকশনের থেকে, কিন্তু এখানে কিছু লস হয়, এসকেপ হয়, কিছু নিউট্রন অ্যাবজর্ব হয়ে যায় বিক্রিয়া স্থলে, বিক্রিয়া যেই পাত্রে করানো হয় সেই পাত্রের মধ্যে অ্যাবজর্ব হয়, এবং কিছু নিউট্রন ঠিকই আঘাত করে, কিন্তু ওইটা আঘাত করলে এই যে প্রতি আঘাতে যে বিক্রিয়া হবে সেই ধরনের কোনো গ্যারান্টি নাই। অ্যাকচুয়ালি হইতেও পারে, নাও হইতে পারে। তানজিল কি দেখা যাচ্ছে না, চলে গেছে মনে হয় নাকি? তানজিল ওই যে মেসেজ দিছিল আমারে, ওর বাসায় কারেন্ট নাই তো স্যার, ওর মোবাইল ডাটা ছিল এই জন্য স্যার। আমি তো স্যার মোবাইল ডাটা ইউজ করতেছি, ওয়াইফাই এর অবস্থা খুব খারাপ স্যার। ও না, তানজিলের কারণেই তো আর রাতে নিচ্ছি ক্লাস। ওদের ক্লাস তো নেওয়ার কথা ছিল বিকালে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, অসুবিধা নাই, প্রবলেম হইলে এটা তো রেকর্ড হচ্ছে, ওইটা দেখে নিবে তাইলে। ঠিক আছে, জি স্যার। তাইলে therefore the essential condition to maintain the chain reaction is that at least one secondary neutron must be produced. That means হচ্ছে যাই হোক এই এসকেপ করার পরে, অ্যাবজর্ব করার পরে এবং নন ফিশন রিঅ্যাকশন হওয়ার পরেও আমাদের একটা করে অ্যাটলিস্ট একটা করে সেকেন্ডারি নিউট্রন লাগবে। যার কারণে বলা হয় এভারেজ 2.5টা করে নিউট্রন যদি প্রতি রিঅ্যাকশনে রিলিজ হয় তাইলে এই ফিশন রিঅ্যাকশনটা ঘটবে। ঠিক আছে, কন্টিনিউ ঘটবে। ঠিক আছে, এইখানে এই যে দেখো বোঝানো হচ্ছে, এই যে ইউরেনিয়াম একটা দিয়ে তুমি আঘাত করলা, নিউট্রন দিয়ে আঘাত করার পরে এটা দুইটা পরমাণুতে বিভক্ত হয়ে গেল এবং 3টা নিউট্রন রিলিজ করলো। 3টার মধ্যে একটা আরেকটা পরমাণুকে, আরেকটা ইউরেনিয়ামকে আঘাত করলো, কিন্তু এই যে ক্রস দিয়ে দেখানো হয়েছে, মানে এটা কোনো বিক্রিয়া করলো না।
আঘাত করলে এই যে বিক্রিয়া হবে তার কোনো গ্যারান্টি নাই, এর আগেই বলছি। আরেকটা নিউট্রন সে কি করছে, এই যে দেখো স্কেপ করে গেছে, বিক্রিয়া স্থল থেকে চলে গেছে, যে কোনো ভাবে সে পলায়া চলে গেছে এখান থেকে, ঠিক আছে, স্কেপ করছে বিক্রিয়া স্থল। এই একটা নিউট্রন এইটা কাজে লাগছে, এইটা এই যে এই ইউরেনিয়ামকে আঘাত করছে, সে বিক্রিয়া করছে। কথা বুঝতে পারছো? এখন যদি ধরো দুইটা বেরোইতো, তাইলে দুইটা যদি কোনো কারণে দুইটাই কোনো কাজে না লাগতো, তাইলে কিন্তু এরপরে আর রিঅ্যাকশনটা করতো না, করতো? কথা বুঝতেছো? এখানে তো দুইটা নিউট্রন বাদ হয়ে গেল, আমাদের কাজে লাগলো না। এটা আঘাত করছে ঠিকই, কিন্তু বিক্রিয়া করলো না, আরেকটা এসকেপ করলো বিক্রিয়া স্থল। এখন যদি এই প্রথম বিক্রিয়ার পরে শুধুমাত্র দুইটা নিউট্রন বের হইতো, তাইলে কি দ্বিতীয় বিক্রিয়াটা হইতো সাকসেসফুল, বিক্রিয়াটা হইতো না। যার কারণে বলা হয়েছে 2.5, মানে অলমোস্ট বলা যেতে পারে যে প্রতিটা বিক্রিয়ার পরে যাতে 3টা করে নিউট্রন বের হয়, রিলিজ হয়, তাইলে এই বিক্রিয়া এইটা চেইন রিঅ্যাকশন কন্টিনিউ চলতে থাকবে। এই যে দেখানো হচ্ছে চেইন রিঅ্যাকশন, মানে বুঝো একবার শুরু করে দিবা, তারপরে তাহলে দুই নাম্বার বিক্রিয়াটা স্যার কোনো লস হয় না আর কি, না স্যার? হ্যাঁ, 2 নাম্বার বিক্রিয়াটা আবার দেখো কোনো লসই হয় নাই, এটা হইতেই পারে। দেখা গেল যে কোনো বিক্রিয়া দেখা যাবে যে 3টা বের হয়েছে, 3টা থেকেই 3টা বিক্রিয়া হচ্ছে, কোনো লস হইলো না। আবার কোনটা এরকম হইতে পারে যে 3টার মধ্যে 3টাই কাজ করলো না, এটাও করতে পারে। বুঝতে পারছো? এই প্রবাবিলিটিও আছে, যার কারণে এটা বলা হয় যে হ্যাঁ এভারেজে 2.5 থাকবে, এভারেজে 2.5 থাকতে হবে। এভারেজে 2.5 থাকলে সেটা চেইন রিঅ্যাকশন করবে, ভীষণ চেইন রিঅ্যাকশন। চেইন রিঅ্যাকশন ব্যাপারটা ক্লিয়ার হইছে? জি স্যার। ক্রিটিক্যালি কনস্ট্যান্ট, এটা দিয়ে ওই অ্যাকচুয়ালি বিক্রিয়ার পরে কতগুলি কইরা নিউট্রন বের হচ্ছে তার উপরেই ডিপেন্ড করে ক্রিটিক্যালি কনস্ট্যান্টের মানটা ডিপেন্ড করে। এটা বলা হয়েছে ক্রিটিক্যালি কনস্ট্যান্টের মান হচ্ছে কে ইজ ইকুয়াল টু, যদি 1 হয় রিঅ্যাক্টর ইজ জাস্ট ক্রিটিক্যাল। নিউক্লিয়ার যে রিঅ্যাক্টরটা আছে এটাকে বলা হয় তখন জাস্ট ক্রিটিক্যাল। আর কে যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে রিঅ্যাক্টর ইজ সেড টু বি সুপার ক্রিটিক্যাল, তখন রিঅ্যাক্টরটাকে বলা হয় সুপার ক্রিটিক্যাল। কে এর মান 1 হইলে সুপার ক্রিটিক্যাল মানে বুঝতেই পারতেছো, ক্রিটিক্যাল মানে এইটা, তাহলে এটা কিন্তু এখন এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে রিঅ্যাক্টরটা। রিঅ্যাক্টর মানে কিন্তু আর কিছু না, এটা ইটস লাইক এ বোম, অ্যাটমিক বোম। বুঝা গেছে? নিউক্লিয়ার রিঅ্যাক্টর কিন্তু আর কিছুই না, এটা অ্যাটমিক বোম যেমন বাস্ট হইলে এটা থেকে এনার্জি রিলিজ হইয়া সব নষ্ট করে দেয়, এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরও একই জিনিস। বুঝতে পারছো? তাই কে এর মান যদি গ্রেটার দেন 1 হয়, তখন আমরা রিঅ্যাক্টরকে বলি সুপার ক্রিটিক্যাল। জি স্যার। আর যদি কে লেস দেন 1 হয়, তার রিঅ্যাক্টর ইজ সেড টু বি সাব ক্রিটিক্যাল মানে রিঅ্যাক্টর পাওয়ার ডিক্রিজ করতে করতে এক সময় রিঅ্যাক্টর বন্ধ হয়ে যাবে, জিরো হয়ে যায়। হ্যাঁ, জিরো হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর ওই যে এনরিচ ইউরেনিয়াম, এর আগে বলছিলাম তোমাদের, এনরিচ ইউরেনিয়ামটা কি? ইউরেনিয়াম 235। হ্যাঁ, ইউরেনিয়াম 235। ইউরেনিয়াম আমরা প্রকৃতিতে পাই ইউরেনিয়াম 238। ইউরেনিয়াম 238টা প্রকৃতিতে আমরা যে ইউরেনিয়াম পাই, হ্যাঁ, সেটা প্রায় 98% এর উপরে থাকে ইউরেনিয়াম 238। সেটাকে কনভার্ট করে আমরা ইউরেনিয়াম 235 এ পরিণত করি, কারণ ইউরেনিয়াম 238টা ডিরেক্টলি কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সাধারণত করে না। এটা করাইতে গেলে একটু মানে অন্যান্য যেই জিনিসগুলো সেগুলো বেশি পরিমাণে লাগে, যেমন মডারেটর, এবং ওইটা স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করে না, যার কারণে ওইটাকে আমাদেরকে এনরিচ করতে হয় ইউরেনিয়াম 235 এ উন্নীত করতে হয়, ঠিক আছে? যার কারণে তোমরা দেখবা বিভিন্ন জায়গায় সংবাদে, টিভি মাধ্যমে বলা হয় যে অমুক দেশ ইউরেনিয়াম সমৃদ্ধি করতেছে বা এনরিচ করতেছে ইউরেনিয়াম, ঠিক আছে? দ্যাট মিনস তারা ইউরেনিয়ামকে প্রসেস করতেছে। এই প্রসেসিংটাও সব দেশে নাই। আমাদের দেশে যেটা রূপপুরে পারমাণবিক কেন্দ্র হচ্ছে, সেইখানেও আমরা এই ইউরেনিয়াম কিন্তু বাইরে থেকেই আনতে হবে। যদিও আমাদের যে বিচ আছে, সেই বিচে নাকি ইউরেনিয়াম পাওয়া গেছে। যে এখানে দেখো ন্যাচারাল ফুয়েলে কি কি থাকে? ইউরেনিয়াম 238, এইটাই ম্যাক্সিমাম থাকে 99.3%, and uranium 235 is only 0.7%. Uranium 230 is not 238, it should be 234, ঠিক আছে? এটা হবে 234। ইউরেনিয়াম 234 জাস্ট এ ট্রেস, মানে একেবারেই অল্প পরিমাণ ইউরেনিয়াম 234 আমরা পাই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার।
জি স্যার। এর পরবর্তীতে আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এই যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা এখানে দেখানো হচ্ছে। স্যার এগুলা স্যার আমি দেখছিলাম স্যার, বুঝছেন স্যার, ওই যে আমি এগুলা স্যার কালকে রাত্রে আর আজকে একটু দেখছিলাম, তো দেখলাম যে স্যার ওই যে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং স্যার পুরোটাই থিওরি বেস, কোনো এর ম্যাথ নাই। পরবর্তীতে যা আছে এরপরে থিওরি বেসটি বেশি, ম্যাথ কিছু আছে হয়তো। এই তোমার হাইড্রো তো পাওয়ার স্যার ওইটাই প্ল্যান্টে, দেখলাম। আর ওই যে হাইড্রো পাওয়ার প্ল্যান্টের ম্যাথগুলি দেখানো হয়েছে, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের। হ্যাঁ স্যার আমি দেখছিলাম ওটা, ওই যে স্লাইডটা এই হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, ওই যে ড্রাইভ এইটা দিছিলেন আপনি পিডিএফটা, তো দেখছিলাম স্যার। ওইটার ম্যাথগুলি তো তোমরা একটু দেখছি স্যার, দেখো। কিন্তু স্যার ওই যে মানে একটা জিনিস স্যার, হ্যাঁ স্যার দেখছি স্যার। আর কথা হলো যে স্যার ওই যে এখানে তো স্যার বলছিলেন যে পরে বলবেন। না, এখন তোমাদের প্রবলেম আছে কোথায় কোথায় সেটা বলো। ওই তানজিল তো প্রবলেমের কথা বলছিল, যার কারণে প্রবলেম স্যার দেখাইলাম। পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এর সাথে তেমন প্রবলেম পাই নাই, যতটুকু স্যার পড়ছি অনেকটুকু পড়ছি স্যার, কোনো তেমন প্রবলেম পাই নাই স্যার। আর ওই আমি পড়ছিলাম স্যার ওই যে এই পর্যন্ত স্যার বলি হ্যালো স্যার ওই যে স্টিম পাওয়ার প্ল্যান্ট আর ওই যে স্যার স্টিম পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত পড়ছিলাম স্যার। মৃদুলের কোনো প্রবলেম আছে? স্যার আমি এটা হালকা পাতলা দেখছিলাম স্যার, খুব বেশি ভালোভাবে দেখি নাই, এই জন্য আমি বলতে পারতেছিলাম না। একটা মাত্র প্রবলেম ছিল, সেটা স্যার বললাম ওই যে ওইটার মধ্যে। তাহলে একটু একটু পড়া নাও, সেটা স্যার এই মাত্র বুঝলাম। একটু পড়া নাও। আর একটা ব্যাপার যেটা, ঠিক আছে, এখনই বইলা দিই আমি, অসুবিধা নেই। পরীক্ষার ব্যাপার যেটা, পরীক্ষা কিভাবে হবে এই ব্যাপারে আমি, তোমাদের মিড টার্ম পরীক্ষাও বাকি রয়ে গেছে, তোমাদের মিড টার্ম পরীক্ষা কিভাবে নিব সেই ব্যাপারে আমি কথা বলছি কিছুক্ষণ আগেই কন্ট্রোলার স্যারের সাথে। ওই দিন আমাদের মিটিংও হয়েছে, মিটিংয়েও সিদ্ধান্ত হয়েছে। তারপরও মিড টার্ম পরীক্ষাটা আমরা 21 তারিখ এবং 22 তারিখ নিতে যাচ্ছি, বুঝতে পারছো? যাদের যেই মিড টার্ম পরীক্ষা বাকি আছে 21 এবং 22, এই 2 দিনে আমরা মিড টার্ম পরীক্ষা নিয়ে নিব। স্যার বুঝতে পারতেছি না স্যার কথা। 21 তারিখ এবং 22 তারিখ এই মাসের 21 তারিখ এবং 22 তারিখের মধ্যে মিড টার্ম পরীক্ষা নিয়ে নিব। মানে 6 দিন স্যার। কথা বোঝা যাচ্ছে? এক কাজ করো তাইলে, তোমরা কথা যদি না বুঝো তোমাদের 2 জনের ভিডিও অফ করে দাও, তোমাদের 2 জনের ভিডিও অফ করে দাও। আর জি স্যার, স্যার অফ করে দিছি। ঠিক আছে, এখন যেটা হচ্ছে তোমরা ওই মিড টার্ম পরীক্ষার জন্য 21 তারিখ এবং 22 তারিখ আমরা টাইম সিলেক্ট করছি। হ্যাঁ, আমাদের 4টা মিড টার্ম পরীক্ষা বাকি রয়ে গেছে, 4টা সাবজেক্টের। এখন আমার ওই পাওয়ার প্ল্যান্টেরও তোমাদের মিড টার্ম হয় নাই স্যার আমাদের। হ্যাঁ, পাওয়ার প্ল্যান্টের মিড টার্মটাও হয় নাই। এটার জন্য যেটা করতে হবে, একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে 10 মার্ক। মিড টার্ম তো 30 মার্কের, 30 মার্কের মধ্যে 10 মার্ক থাকবে অ্যাসাইনমেন্ট, আর ভাইবা থাকবে 10 মার্ক। 10 মার্কের ভাইবা দিতে হবে। এই জুমেই দিবা তোমরা ভাইবা, ভাইবাতে কোশ্চেন করা হবে। এটা মিড টার্মে যেই পর্যন্ত পড়ানো হয়েছে তার উপরেই হবে, ঠিক আছে? এবং প্রেজেন্টেশন থাকবে 10 মার্কের, 10 মার্কের প্রেজেন্টেশন থাকবে। এটা আমি আগামী কালকের ভিতরেই তোমাদের জানায় দিব কি কি প্রেজেন্টেশনের টপিক, কি অ্যাসাইনমেন্ট কি। কথা বুঝতে পারছো? স্যার প্রেজেন্টেশনটা কিভাবে দিব, মানে যদি একটু প্রেজেন্টেশনটা তোমরা পাওয়ার পয়েন্টে করতে হবে, পাওয়ার পয়েন্টে করবা প্রেজেন্টেশনটা। পাওয়ার পয়েন্টে করে তোমরা এই জুমেই দিতে পারো কিন্তু প্রেজেন্টেশনটা। স্যার এখানে স্যার একটা কথা আছে স্যার, আমার তো যে পাওয়ার পয়েন্টে করব স্যার, আমার তো স্যার পিসি নাই স্যার। তো পাওয়ার পয়েন্টে স্যার কিভাবে করব স্যার? এটা অন্য সময় দিলে তো মনে করেন স্যার ভার্সিটিতে কইরা ফেলতাম বা মিদুলের ল্যাপটপ দিয়ে করতাম স্যার। আর আমি যেখানে আছি স্যার, আমি আছি স্যার নানু বাসায়, এখানে কোনো পিসিও নাই স্যার। বাসার আশেপাশে থাকলে কাউকে নিয়ে করতে পারতাম। আশেপাশে কারো কাছ থেকে আর নেওয়া যায় না, কারণ তোমার তো অন্যান্য সাবজেক্ট গুলি আছে, ফাইনাল পরীক্ষা দিতে হবে, পিসি তো লাগবে। এখানে কথা বুঝতে পারছো? পিসি ছাড়া কিভাবে পরীক্ষা দিবা? এমনি হতে যে ভার্সিটিতে আমরা প্রেজেন্টেশন
ই করতাম তো পিসি লাগতোই, বুঝতে পারছো? স্যার ঝামেলা স্যার। সৌরভ, তুমি একটা পিসি ম্যানেজ করো যে কোনো ভাবে, বা একটা ল্যাপটপ ট্যাপটপ ম্যানেজ করো, কারো কাছ থেকে নেও, ধার নেওয়া দরকার হইলে এই পরীক্ষার আগ পর্যন্ত। আমার স্যার চেষ্টা করব, কিন্তু স্যার মনে হয় না স্যার এখানে পাইবা, পরীক্ষার কথা বললে যে কেউ যে কাছ থেকে পাইবা, দিবে, স্যার। বুঝতে পারছো? আচ্ছা স্যার। স্যার প্রেজেন্টেশনটা মানে কিরকম ভাবে দিব আমরা? পিডিএফ যেমন পাওয়ার বানাইলাম, এবার স্লাইডটা নিয়ে তারপর সেটা কি আমি আপনাকে সেন্ড করব, তারপর হচ্ছে এই কলে তারপর সেটা বুঝিয়ে বলবো, বা কিরকম সেটা? হ্যাঁ, অবশ্যই আমাকে মেইল করতে হবে প্রেজেন্টেশনের ফাইলটা, যেটা তুমি পাওয়ার পয়েন্টে করলা সেটা মেল করবা। মেল করার পরে তোমার প্রেজেন্টেশনটা আবার তোমাকে দিতে হবে। এই যে এখন যেভাবে ভিডিওতে নিচ্ছি সেভাবেই তুমি ভিডিওতে প্রেজেন্টেশনটা দিতে পারবা। ফাইলটা আমার কাছে থাকবে, তুমি চাইলে ফাইলটা ওপেন করেও, এই যে আমি যেমন তোমাদেরকে শেয়ার করে দেখাইলাম, এই যে এখন দেখো স্ক্রিন শেয়ার করে, এখানে তো স্ক্রিন শেয়ার করে দেখানো যায়, বুঝতে পারছো? এখানে স্ক্রিন শেয়ার করে দেখানো যায় না? সাপোজ এই প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর, এটার উপরেই দিলাম তোমাদের প্রেজেন্টেশন, তুমি এইখান থেকে আমাকে এইভাবে বুঝাইয়া দিবা। এইটা আবার রেকর্ড করে রাখতে হবে আমাদের, বুঝছো? এইটাই তোমাদের পরীক্ষা এবং এইটাই রেকর্ড থাকবে। এইটাই আবার আমরা এখন সব অনলাইনে, এইটা আবার আমরা সফট কপি সাবমিট করব। আচ্ছা স্যার, তাহলে যেমন আমরা আগে করতাম। ভাইব্রেশন হচ্ছে মনে হয় নাকি? সরি স্যার, ফোন আসছে। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলতেছিলাম যে আমরা যেমন আগে করতাম প্রেজেন্টেশন গ্রুপ আকারে, তো আমরা কি এখনো সেই প্রেজেন্টেশন গ্রুপ না, আকারে এখন আর করব? গ্রুপের সুযোগ নাই, বুঝতে পারছো? এখন আর গ্রুপের সুযোগ নাই, আমাদের এখন ওই গ্রুপ ছাড়াই করতে হবে। তাহলে স্যার একটা টপিকের উপরে, ছোটখাটো একটা টপিকের উপরে আমরা একজনের জন্য সিঙ্গেল একটা ছোটখাটো প্রেজেন্টেশন বানাবো এবং সেটাকেই প্রেজেন্ট করবো। হ্যাঁ, ওইটাকে প্রেজেন্ট করবো। ধরো 5টা পেজের উপরে থাকলো, ঠিক আছে? 5 পেজের উপরে। তানজিল কি হারাই গেছিলা নাকি? বুঝা গেছে কথা? জি স্যার। তানজিলের বাসায় মনে হয় কারেন্ট আসছে। তানজিল কথা শুনতে পাচ্ছ? কানেক্ট করতেছে। তানজিল কি কথা শুনতে পাচ্ছ? ওকে স্যার আমার কারেন্ট ছিল না, এখন আসছে। হ্যাঁ, আমি শুনছি। এখন ব্যাপার হচ্ছে আমরা ওইটাই বললাম যে আমাদের মিড টার্ম পরীক্ষা শোনো, আরেকবার বলি, এইটার মধ্যেও পাইবা তোমরা, এটাতে অবশ্য রেকর্ডই হয়েছে। 21 তারিখ এবং 22 তারিখ, এই মাসের 21 এবং 22 যেই মিড টার্ম পরীক্ষা বাকি আছে সেগুলো নিয়ে নিব। মিড টার্মের জন্য অ্যাসাইনমেন্ট দিতে হবে 10 মার্কের, ভাইবা 10 মার্কের এবং প্রেজেন্টেশন 10 মার্কের। অ্যাসাইনমেন্টটা আমি কালকেই দিয়ে দিব, অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনের টপিক দিয়ে দিব। মিড টার্ম পরীক্ষা তোমাদের যতটুকু পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল ওইটার উপরেই হবে অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশন। আর ভাইবা যেটা, ভাইবাটা 10 মার্কের ভাইবা হবে, 4টা-5টা করে কোশ্চেন থাকবে, এই জুমে এসে দিয়ে দিবে আর কি ভাইবা। মানে স্যার এই যে জুমে এসে মানে ভিডিও কলে আমি মানে বাংলায় যতটুকু আপনারা বুঝাইতে পারি ওইভাবে বুঝাই দিব। হ্যাঁ, ওইভাবে বুঝাই দিবা। আমি যে কোনো একটা টপিক দিব, যে এই টপিকটা সম্পর্কে বলো বা এটা সম্পর্কে বলো, এটাই ভাইবা, ঠিক আছে? আর প্রেজেন্টেশনটা হচ্ছে তোমাদের পাওয়ার পয়েন্টে করতে হবে। প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টে করতে হবে, এটা কিছু করার নাই, বুঝছো? প্রেজেন্টেশনটা দিতে হবে। প্রেজেন্টেশনটা পাওয়ার পয়েন্টে করবা। প্রেজেন্টেশনটা স্যার টেনশন হয়ে গেল স্যার। প্রেজেন্টেশনটা টেনশনে কিছু নাই, তোমার ল্যাপটপ থাকলে আর টেনশন হইতো না এত। তুমি পড়াশোনা ইঞ্জিনিয়ারিং করতেছো, একটা ল্যাপটপ রাখা উচিত। ল্যাপটপ স্যার আছে নষ্ট স্যার, জানে স্যার। তানজিলে গেছিলাম ঠিক করতে স্যার, নষ্ট। এখন স্যার লকডাউনে আমার ল্যাপটপের অবস্থা স্যার ভালো না। আচ্ছা, আমরা স্যার ল্যাপটপের শুধু প্রেজেন্টেশনটা তোমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা রেডি করো, আমার কথা বুঝতে পারছো? এখন কারোর সাথে শেয়ার কইরা রেডি করো, বা যেভাবে পারো কারো ল্যাপটপ শেয়ার কইরা যে কোনো ভাবে হোক আইনা ম্যানেজ কইরা করতে হবে তোমাকে। এটা প্রত্যেকটা তোমার পরীক্ষার জন্যই তোমার প্রেজেন্টেশন লাগবে, অতএব ল্যাপটপ যে কোনো ভাবে হোক ম্যানেজ করো, আমি এটা বলতেছি, ঠিক আছে?
ল্যাপটপটা স্যার। ম্যানেজ করে নাও, তাইলে আর নাইলে একটু তোমাদের একটু প্রবলেম করে দিবা, বুঝছো? আর যেইভাবে লকডাউন চলতেছে 2-4-6 মাসে ইউনিভার্সিটি খুলবে কিনা তার কোনো গ্যারান্টি দেখতে পাচ্ছি না। কারণ মানে এই স্যার অবস্থায় এই অন্য কোনো অবস্থায় এখান কিন্তু থেকে এই অবস্থায় ইউনিভার্সিটি গভর্নমেন্ট খোলার পারমিশন দিবে না। পুরো পৃথিবী জুড়েই দিচ্ছে না, পুরো পৃথিবী জুড়েই কিন্তু অনলাইনে ক্লাস হচ্ছে, শুধু বাংলাদেশে না। এখন ভার্সিটি বইলা দিছে কাউকে প্রেসার দেওয়া যাবে না। সে যদি ক্লাস মানে ক্লাস বলতে সে যদি ধরো এই যে সামনে আমাদের রেজিস্ট্রেশন করতে না চায়, কেউ আমরা প্রেসার দিব না। কিন্তু সে এখন ধরো আগামী 6 মাস ভার্সিটি খুললো না, তো 6 মাস তোমরা পড়াশোনা না করে কি তাহলে বাসায় বসে থাকবা? না স্যার। সেটা তো সম্ভব না। তাহলে তুমি 6 মাস পিছায় দিবা। গভর্নমেন্ট এখানে সুযোগ দিচ্ছে যে অনলাইনে ক্লাস কইরা ওইটার পরীক্ষা নেওয়া যাবে, গ্রেড দেওয়া যাবে, ওইটা তোমাদের মার্কশিটে আসবে, সবকিছুতেই আসবে। কথা বুঝতে পারছো? বুঝতে পারছি। অতএব তোমাদের কিন্তু পড়াশোনাটা এর মধ্যে চালায় যেতে, তোমরা আরো ভালোভাবে পড়াশোনা চালায় যেতে পারো ইচ্ছা করলে। মানে এখন অন্য কোনো কাজ নাই, পাশাপাশি আমরাও ফ্রি আছি। আমরা চাইলে আগে যে জায়গায় 2 দিন ক্লাস নিতাম এই জায়গায় আরো বেশি নিতে পারবো, এবং সামনের সেমিস্টার থেকে একেবারে রুটিন করা থাকবে, রুটিন ওয়াইজ ক্লাস হবে। যেই সময় যার রুটিন, যতটুক সময় রুটিন, ওই সময় ধরে টিচাররা ক্লাস নিবে সামনের সেমিস্টার থেকে। বুঝতে পারছো? তো অতএব স্যার ল্যাপটপটা কিন্তু আমাদের তো এসেনশিয়াল। পরের সেমিস্টারে স্যার বলো। স্যার আমাদের তো পরের সেমিস্টারে স্যার থিসিস বা প্রজেক্ট করতে হবে স্যার। যদি স্যার প্রজেক্ট এগুলি কেমনে কি প্রজেক্ট করব স্যার? থিসিসের কাজ এই বৈশাখ করতে থাকবা টিচারদের সাথে, এই যে কনফারেন্সে বৈশা করতে থাকবা। আর অনলাইনে ইকুইপমেন্ট গুলি কিনবা, অনলাইনে কিনা যায় তো, অনলাইনে কিনা যতটুকু পারো কাজ আগায় রাখবা। ভার্সিটি তো খুলবে, ঠিক না? এই অবস্থা তো আর আজীবন চলবে না, নাকি? এটা কি আজীবন চলতে পারে? না স্যার। তাইলে এটা স্যার একটা 2 কথা মাস আছে, 4 আমরা মাস প্রেজেন্টেশন পরে স্যার তো এটা প্রেজেন্টেশন ঠিক যে হয়ে যাবে। করব, এই প্রেজেন্টেশন কি আমরা এই যে ভিডিও কলে প্রেজেন্ট করব? হ্যাঁ, ভিডিও কলে প্রেজেন্ট করব। এই যে এখন দেখো আমি শেয়ার এই স্ক্রিন স্ক্রিনটা শেয়ারিং। শেয়ার করছি না, এই যে স্ক্রিন শেয়ার করছি, হ্যাঁ। এরকম স্ক্রিন শেয়ার করে তুমি তোমার প্রেজেন্টেশন দিবা, বাকিরাও থাকবে, তারাও শুনবে তোমার প্রেজেন্টেশন। ঠিক আছে? মানে এরকমই আমরা অনলাইনে থাকবো, হ্যাঁ, জাস্ট ওই যে স্লাইডটা শো করে হ্যাঁ, স্লাইডটা শো করে প্রেজেন্টেশন দিবা। বুঝতে পারছি। এটা কিন্তু খুব সিম্পল, এটা মানে ইউজ করাও খুব সিম্পল, মানে কোনো ব্যাপারই না। এই হচ্ছে পরীক্ষা ব্যাপার। কবে হবে আমাদের মিডটার্ম? পরীক্ষা মিডটার্ম 21 এবং 22, মিডটার্মের ভাইবা এবং প্রেজেন্টেশন 21 এবং 22। ঠিক আছে? ভাইবা প্রেজেন্টেশন একই দিনে হবে, ওইটা আমরা আচ্ছা, ফাইনাল? আর ফাইনালটা 1 থেকে 5 এর ভিতরে, ঈদের আগামী পর মাসের হ্যাঁ, আগামী মাসের 1 থেকে 5 এর মধ্যে। তারপরে আমরা এখনো রিটেন ইনস্ট্রাকশনটা পাই নাই, রিটেন ইনস্ট্রাকশনটা মনে হয় আজকে কালকের ভিতরে আইসা পড়বে। তারপরে তোমাদের আরো স্পেসিফিকলি জানাই দিতে পারবো। কিন্তু মিড টার্মটা 21 আর 22 আমরা মোটামুটি মিডটার্মটা একটু বেশি হার্ড হয়ে গেল না? অ্যাসাইনমেন্ট প্লাস এটা আসলে আমাদের কিছু করার নাই। এটা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে রুলসটা ইউজিসির রুলস, তো বুঝছো? ইউনিভার্সিটিরও কিছু করার নাই, ইউজিসি যেইভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে ওইভাবেই কাজ করতে হবে। স্যার অ্যাসাইনমেন্ট কি প্রেজেন্টেশন কি আমরা গ্রুপ করে করতে পারি না? না, এক প্রেজেন্টেশন গ্রুপ করে হবে। দেখা গেছে চারজনে মিলে একটা বড় প্রেজেন্টেশন ভাগ করে আমরা প্রেজেন্ট করলাম। না, ওইটা হবে না। প্রেজেন্টেশন এখন সবকিছু অনলাইনে নেওয়া হচ্ছে তো, হ্যাঁ, বুঝতেই পারছো, অনলাইনে নেওয়া হচ্ছে সবকিছু। এইখানে আবার গ্রুপ করে দিলে সেটা গ্রুপ করে নেওয়ার পারমিশন দিবে না। প্রেজেন্টেশনের উপরেই 10 মার্ক, প্রেজেন্টেশনের উপরেই 10 মার্ক, এবং এটা ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশনই নিতে হবে, বুঝছো? এই হচ্ছে ব্যাপার। জি স্যার। তা আপাতত এই, আর তোমাদের তো এটা সমস্যা নাই, তোমাদের স্টুডেন্ট কম, আমরা ছোটখাটো কইরা প্রেজেন্টেশন একটা দিয়ে দিব, 5টা-7টা স্লাইড করবা। জি স্যার, ছোটখাটো কইরা স্যার দিই স্যার, চেষ্টা করলে স্যার পারবো স্যার। সৌরভ, তুমি একটু একটা ল্যাপটপ ম্যানেজ করো। ল্যাপটপ ম্যানেজ না করলে বুঝছো না, পড়াশোনাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। একটা ল্যাপটপ ম্যানেজ করো কারো কাছ থেকে, বা ওই বিক্রয়.com থেকে কিনা হলো, দেখো আরো কিনা কি কোন স্যার? বিক্রয়.com টাকা নাই স্যার, 2 দিন পর করে ভাত রান্তার তো না স্যার, কি কোন আপনি? বিক্রয়.com তে যদি কই অনেক কমে পাওয়া যায়, এখন যদি কই বিক্রয়.com তে ল্যাপটপ কিনতে বাবা বাইতে বাই করে দিব স্যার। হ্যাঁ, তোমার ল্যাপটপটা ঠিক করতে পারলে অবশ্য ভালো হইতো, ঠিক না? জি স্যার, এখন তো স্যার ওই যে
ল্যাপটপটা ঠিক করছিলাম স্যার, সাময়িক সময়ের জন্য একটু ভালো মতন ঠিক করছিলাম, কিন্তু ওই স্যারের হোসেন স্যারের একটা কোর্স ছিল সিগন্যাল সিস্টেম, ওইটার স্যার ওইটার স্যার দিতে গিয়া, ওইটা মনে করেন প্র্যাকটিক্যাল দিতে গিয়া স্যার মনে করেন যে কাজ আর করে না স্যার, টান দিলে সামনে ম্যাটল্যাব স্যার জিগান স্যার। ম্যাটল্যাব জি ডাউনলোড স্যার ম্যাটল্যাব জি স্যার ম্যাটল্যাব লেভেল লোড নিতে পারে নাই। ম্যাটল্যাবের লোডটা ম্যাটল্যাবটা নিতে তো পারে অনেক নাই, কেমন জানি। অনেক হেভি সফটওয়্যার ম্যাটল্যাবটা। তো এই জন্য এরপরে তো দুঃখের ল্যাপটপটা দৌড়েই নেই স্যার। ম্যাটল্যাবটা আনইনস্টল করে হলো, ঠিক আছে? আপাতত আনইনস্টল করছো ম্যাটল্যাব? স্যার করি নাই আমি তো ম্যাটল্যাব আনইনস্টল কইরা তুমি করো, এই যে এটা আবার দাও, ম্যাটল্যাব আনইনস্টল কইরা তুমি উইন্ডোজটা আবার দাও, উইন্ডোজ সেটআপ দাও, দেখবা ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে এটা এখানেই শেষ করতেছি। এরপরে আমরা এখন তাইলে ওই ইসেতে চলে যাবো আর কি, এই কি বলে, কোনটা স্যার? আমরা এরপরে তোমাদের ওই যে আরেকটা আছে যেটা